আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। এখনো আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তবে তার হুঁশ কিছুটা ফিরেছে। যদিও রাতে তার বাঁচা মরা নিয়ে শঙ্কা জানিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার সন্ধ্যায় প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হন। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের যে লাঠিচার্জের বিষয়টি, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সহ শতাধিক নেতাকর্মী। প্রথমে তাদের কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় নূরের অবস্থা আশঙ্কাজনক জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষু অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। নুরুল হক নূরকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনার তদন্ত করা হবে। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুলও। তার উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা মেডিকেল। ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে গোপনে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নূরকে দেখতে এসে ক্ষোভ জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের নৃশংস আক্রমণ এটি মেনে নেওয়া যায় না। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আমরা ফ্যাসিবাদ পতনের 1 বছর পর আশা করি নাই এইভাবে ফ্যাসিবাদ পতনের জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপর আক্রমণ হবে। পুলিশ লাঠিচার্জ করে আমরা দেখি, কিন্তু এইভাবে নৃশংসভাবে গুতিয়ে নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে এটা অত্যন্ত বোঝা গেছে যে তাকে ইন্টেনশনালি তাকে টার্গেট করে এটা করা হয়েছে। এই হামলাকারীরা পার পেয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের অংশীজন কেউ নিরাপদ থাকবে না। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জুলাই বিপ্লব সফল হবে না ব্যর্থ হবে। এদিকে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, জননিরাপত্তা রক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইএসপিআর এর বক্তব্য প্রত্যাখ্যান করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে, এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা ধিক্কার জানাই। সুতরাং সেনাপ্রধানকে বলবো, এই ঘটনার দায় আপনি না নিয়ে বরং এর সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। আজকে মব বলে আমাদের উপর হামলার যে বৈধতা দেওয়া হচ্ছে, এইটা কি এই বাংলাদেশে কাম্য হতে পারে? হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। এতে সংহতি জানিয়েছে আরও কয়েকটি রাজনৈতিক দলও। সারা দেশে 64 জেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে সমাবেশ করে তারা। নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। শহরের চাষারা স্মৃতিস্তম্ভের সামনে সড়কে এই অবরোধে আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। এ সময় জড়িতদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান তারা। কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। প্রায় 1.5 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে গেল রাতে রাজশাহীতে জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুক্রবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন প্রার্থীরা। শুক্রবার বিকেলে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন, এজিএস ছাত্র পদে লড়বেন 10 জন। ইতিমধ্যেই 5টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ আরও একটি নতুন প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। ভোটের আমেজ চলছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেরও। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আমরা জানি যে গতকালকে প্রার্থীর নির্বাচন হয়ে গেছে এবং সব ঘোষণাও হয়ে গেছে প্রার্থীদের নাম। আজকে থেকে প্রচারের যেহেতু শুরু হবে, জানাবেন যে প্রচারের বিষয়ে কি কি জানেন আপনি এবং যারা ভোট দেবেন ছাত্রছাত্রী তারা কি বলছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর যে ভবন রয়েছে সেই ভবনের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল 4টার পর থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যেই 5টি প্যানেল ঘোষিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কিন্তু আরো 2টি নতুন প্যানেল ঘোষিত হয়েছে। আজকেও আরেকটি প্যানেল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে আমরা জেনেছি। তো প্রার্থীরা কিন্তু এখন নির্ঘুম রাত কাটাচ্ছে বলে আমরা দেখেছি। তারা কিন্তু ভোটারের দাবিত ভোট, সেই ভোট পাওয়ার লক্ষ্যে কিন্তু তারা ভোটারদের পিছনে এখন ছুটে চলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। আর নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। তো প্রার্থীরা কিন্তু বলছেন যে ভোটারদের যেন কোনো ভয়ভীতি প্রদর্শনের কোনো পেশি শক্তি যেন কাজ করতে না পারে, সেজন্য প্রশাসন যেন সজাগ থাকে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা এখনো কিছু অছাত্র রয়েছেন যাদের ছাত্রত্ব শেষ হয়েছে, যাদেরকে হল থেকে বের করে দেওয়া, হল ত্যাগ করেনি বলে তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে এই হল থেকে তাদেরকে বের করার ব্যবস্থা করা হয় এবং বহিরাগত প্রবেশাধিকারে আরো নির্ধারণ করা হয় যে তারা যেন বহিরাগত লোকজন এখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, এই বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগত এবং ছাত্র যারা রয়েছেন তাদেরকে হল থেকে বের করে দেওয়ার যে আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ যেটা রয়েছে সেটা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। প্রার্থীরা কিন্তু নির্ঘুম রাত কাটালেও তারা কিন্তু বিভিন্ন সংখ্যাও প্রকাশ করেছেন যে ছাত্র যেহেতু রয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যে কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো প্রশাসনও কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। তারা নির্বিঘ্ন নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে তারা কাজ করে চলেছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। তানি। ফারুক, ধন্যবাদ আপনাকে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। হলে হলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা, তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। প্রশাসনের পক্ষপাতিত্ব ছাড়াও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগও আছে তাদের। নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে প্রার্থী ও শিক্ষার্থীদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। 2010 সালের ডিসেম্বরে সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে দিবসটি ঘোষণা করা হয়। পরের বছর থেকেই বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। জুলাই গণ অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন, যেখানে এক বছরে এই কমিশনে 1008টি অভিযোগ জমা পড়েছে। বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশে 700-র বেশি গুমের ঘটনা ঘটেছে, যার মধ্যে 150 জনেরও বেশি ব্যক্তির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মানব পাচার চক্র। ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করতে চালানো হয় অমানসিক নির্যাতন। টর্চার সেলে চালানো নির্যাতন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখানো হয় পরিবারের সদস্যদের।
এমন ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ইতালি গেলে বদলে যাবে পরিবারের ভাগ্য, গ্রামে কাটানো অভাব অনটনের জীবনে ফিরবে সচ্ছলতা, এমন কত শত মন ভোলানো কথার ফাঁদ পেতেই বিদেশ যেতে রাজি করানো হয় গ্রামের সহজ সরল মানুষদের। স্বপ্নের গন্তব্যে যেতে সহায় সম্বল বিক্রি করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রায় অর্ধশতাধিক হতভাগা যুবক। ইউরোপে পাঠানোর কথা বলে ট্রানজিট রুটের অংশ হিসেবে আনা হয় লিবিয়ায়, সেখানেই আটকে রেখে মুক্তিপণ আদায়ে চলে নির্যাতন। আমাদের গ্রামে 22 জন, এই 22টা ছেলে একদম সব মনে করো পথের ভিখারি হতেই। 10 লাখ নিয়েও এই মাছ ধর এই ভিডিও কলে দেখাছে, টাকার খাদ্য দেয় নাই। 10 লাখ টাকা আমরা দিলাম, দেওয়ার পরে ফের 3 লাখও নিল। 3 লাখ নেওয়ার পরে 13 লাখ হয়ে গেল, আবার ফের বলে 2 লাখ দাও, আবার ফের 2 লাখ দিলাম, দিয়ে 15 লাখ টাকা আমরা দিলাম। দেওয়ার পরে এখন ছেলে পিলে মাছ ধর করে আরাম করে ছেলে পিলের ভিডিও কলে দেখাই, তারপর এখন কি করবো ভাই বলেন দিন, আমাদের মরণ ছাড়ার কোনো পথ নেই। হলে 1 ঘন্টার মধ্যে 22 লক্ষ টাকা দেওয়া লাগবে, না আইতে মাইরে পঙ্গ বানিয়ে দেবো। তারা বসে টাকা দাও না মারবো ধরবো। সরকারের কাছে আমাকে দাবি যে আমাকে ছেলে হয় ইটালি পার্টি দিক, আর না আমাকে দেশে আমাকে বুকিস দিদিকে আমাকে ছেলে। পাচারের সঙ্গে জড়িত একটি চক্র উপজেলার বেলগাছি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে, আরেকটি চক্র নিয়ন্ত্রণ করেন 7 বিয়ে করে দেশ জুড়ে আলোচনায় আসা কুষ্টিয়ার রবিজুল ইসলাম। সম্প্রতি মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। মানব পাচার চক্রের কয়েকজন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা, তাদেরকেও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আমরা যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে তাদেরকে আমরা আমাদের যে এনসিপি মানে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা সেল আছে, তাদের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরত আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV। মেট্রো রেলের MRT লাইন 1 নির্মাণের একটি প্যাকেজে জাপানের বাইরে ঠিকাদার থাকবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। মেট্রো কর্তৃপক্ষ বলছে কেবল একই ধরনের কোম্পানি দরপত্র জমা দেওয়ায় প্রতিযোগিতা হচ্ছে না, আর খরচ কমাতে দেশীয় পণ্য ও জনশক্তি কাজে লাগাতে ঠিকাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের আমলে অতি মূল্যায়িত টেন্ডারের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর পাতাল রেলের কারণে এর ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। মেট্রো রেল নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। মেট্রো রেলের MRT লাইন 5 উত্তর, যা হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত হবে। মোট 20 কিলোমিটার পথে হবে 14টি স্টেশন, যার মধ্যে 9টি পাতাল ও 5টি উড়া স্টেশন থাকবে। MRT লাইন 1-এর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশে পুরোটাই হবে মাটির নিচে, আর নতুন বাজার থেকে পূর্বাচল রুটের 2টি স্টেশন হবে পাতালে। পাতাল মেট্রো নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা মনে করেন এতে আয় ব্যয়ের হিসেব কোনোভাবেই মিলবে না। ন্যাচারাল ভেন্টিলেশন, ন্যাচারাল আলো, সব কিছুই ন্যাচারাল। আর আন্ডারগ্রাউন্ডে গেলে যেদিন উদ্বোধন হবে ওদিনই ICU-তে ঢুকে যায়। আর্টিফিশিয়াল আলো, আর্টিফিশিয়াল বাতাস, এনার্জি হাংরি। মেট্রো 6 এলিভেটেড হয়েই আমি ভাড়াটা বাড়িয়ে দিয়েছি, তাহলে আন্ডারগ্রাউন্ডে গেলে আমি জানি না এই খরচটা কীভাবে উঠবে। সো আমাদের আন্ডারগ্রাউন্ডের অভিজ্ঞতা নাই, তাহলে যার অভিজ্ঞতা নাই সে তো রিজিওনাল কার আছে তার সাথে শেয়ার করে। ওনারা শেয়ার করেছে কিনা জানি না। আমরা যখন 2010-এ জাইকা এগুলিকে ফাইনালাইজ করে তখন ওইখানে লেখা ছিল যাদের মেট্রো আছে তাদের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। মেট্রো লাইন 1-এর প্যাকেজ শুধু জাপানি ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ উঠলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে প্রতিযোগিতার জন্য তারা আশানুরূপ সাড়া পাননি। একটি কোম্পানি না, বিভিন্ন কোম্পানি আসতেছে প্রায়, বাট সিমিলার নেচার অফ কোম্পানি আসতেছে। তা আমরা যেটা চাচ্ছি DMTCL যেটা পার্সোনালি এবং আমরা সবাই যেটা চাচ্ছি এবং সেটা হলো যে আমরা আগে ফান্ডামেন্টাল রিফর্ম টানতে চাই, যে এখানে কম্পিটিশন হওয়া দরকার। কম্পিটিশন হলে অটোমেটিক্যালি এটা ক্যাপেক্স কমে আসবে, এটার অপেক্সও কমে আসবে, ক্যাপিটাল কস্টও কমবে, এটা অপারেশন কস্টও কমে যাবে। সবচেয়ে বড় জিনিসটা যেটা আমরা লোকাল ম্যাটেরিয়াল ইউজের জন্য, লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আর টেকনোলজি ট্রান্সফার করার জন্য, যেমন আমরা চাচ্ছি যে কোচগুলি যাতে আমাদের দেশে প্রথম স্টেজে এখানে অ্যাসেম্বলি হয়, তারপরে যাতে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি অন্য মেট্রোর জন্য।
তো এটার জন্য আমরা কাজ করতেছি। সব টেন্ডার রিভিউ করে দেখার তাগিদ দিয়ে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন প্রতিযোগিতা না বাড়লে ব্যয় বাড়বে। এটা একটা যথেষ্ট পরিমাণ রিভিউ করার দরকার আছে। একটু হোঁচট খেলেও যদি আমরা সাশ্রয়ী মূল্যে করার জন্য, যেটা আমরা অলরেডি একটা ফল পেয়েছি, টেন্ডার হয়ে গিয়েছিল, অ্যাওয়ার্ডও হয়ে গিয়েছিল, রিনেগোশিয়েট 3 বার করে আমি জনগণের পয়সাটা কমিয়েছি, এটা চারটিখানি কথা না। এই সরকারের জন্য একটা বড় অর্জন। আগের সরকার বিশেষ করে যেই এমডি ছিল, নন টেকনিক্যাল এমডি, তারা মেট্রো সম্বন্ধে কিছু ধ্যান জ্ঞান রাখে না। তাদের আওতায় যেই টেন্ডারগুলি হয়েছে সবসময় অতিমূল্যায়িত হয়েছে। যেহেতু নন টেকনিক্যাল ছিলেন এবং যেইভাবে তারা জাইকার সাথে দায়বদ্ধভাবে কাজ করছিলেন, জাইকা আবার G2Gতে এই প্রজেক্টগুলি বাস্তবায়ন করতে গিয়ে তারা টেন্ডার পার্টিসিপেশনেই বিডিংয়ের কোনো কম্পিটিশন রাখেনি, যার ফলে অতিমূল্যায়িত ছিল এবং ওই অতিমূল্যায়িত প্রজেক্টগুলি আবার তারা অনুমোদন দিয়েছে, যার ফলে দেখা যায় অন্যান্য আশেপাশের দেশগুলি যেই পার কিলোমিটার খরচে তারা অবকাঠামো উন্নয়ন করছে, মেট্রো তৈরি করছে, তার থেকে কিন্তু আমাদের অনেক বেশি। মেট্রো রেল নির্মাণে ঋণের শর্ত শিথিল ও ব্যয় কমানোর বিষয়ে জাইকার সঙ্গে দর কষাকষি করছে অন্তর্বর্তী সরকার, যা ইতিবাচক হিসেবে দেখছেন পরিবহন সংশ্লিষ্টরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গেল 5 বছরে 2.5 লাখেরও বেশি নিবন্ধিত লোক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি। সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, ক্রমবর্ধমান সংঘাত, গণ অভিবাসন এবং যুদ্ধের নিয়ম ভঙ্গের কারণে এই নিখোঁজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংঘাতপূর্ণ দল এবং তাদের সমর্থনকারীরা যুদ্ধের সময় মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক রেড ক্রসের মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল। এছাড়া নিখোঁজ হওয়া বন্ধ ও নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত এবং পরিবারকে সহায়তা করা সশস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত রাষ্ট্র এবং পক্ষগুলোর প্রাথমিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। পর্যাপ্ত চিকিৎসক নার্সের অভাবে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত ফেনী জেনারেল হাসপাতালের রোগীরা। প্রায় 500 রোগীর সেবার জন্য রয়েছে মাত্র 56 জন চিকিৎসক, নেই প্রয়োজনীয় নার্স। প্রতিদিন অর্ধেক রোগী নাস্তা ও ঔষধ পেলেও বাকি অর্ধেকের কপালে জোটে না কিছুই। দৌড়ঝাঁপ করে বাইরে থেকে খাবার আর ঔষধ কিনে হাঁপিয়ে উঠছে রোগীর স্বজনরা। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রত্যাশিত সেবা না মেলায় হাসপাতালে কর্মরত নার্স কিংবা স্টাফদের সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা এখানে নিত্যদিনের চিত্র। ওষুধ তো দূরে থাক, সাধারণ সুযোগ সুবিধাটুকু আশা করাও যেন জেলার সরকারি এই হাসপাতালে বিলাসিতা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার মানুষ। সেবা না পেয়ে ক্ষোভ রোগীর স্বজনদের। ওই উপরে পাঙ্কও নাই, এখন ট্রিটমেন্টও পাই নাই, কিছু পাই নাই, এখনো সবগুলার মানে অভাব। আসার পরে একজন হিন্দু মহিলা আছিল, মহিলা আমার খুব দুর্ব্যবহার করছে। বললাম যে আমার একটা সিট দেন, কয় না সিট এটা হবে না, এটা আপনার ভাড়া সিট। সব কিছু আমরা কিনে কেনই সব কিছু চালাইতে আছি টাকা পয়সা দিয়ে। ওনার ওখান থেকে কোনো চিকিৎসা পাইনি আমরা আজ পর্যন্ত, এখনো কিছুই পাইনি। চিকিৎসা দেয় না, বাড়ি নিয়ে ওষুধ কিনে খাই, তারপরে সকালে নাস্তাও দেয় না, ভাতও দেয় না, হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 100 জন চিকিৎসকের মধ্যে আছেন 56 জন, 200 জন নার্সের মধ্যে কাজ করছে 99 জন, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর 106 জনের মধ্যে আছেন মাত্র 32 জন। ওষুধ, লিফট, ডায়ালাইসিস বিভাগ সহ গুরুত্বপূর্ণ সেবা খাতের সমস্যা নিয়ে 1 যুগেরও বেশি সময় ধরে কেবল চিঠি চালাচালি হলেও মিলেনি পরিত্রাণ। এদিকে সমস্যার দায় স্বীকার করে সমাধানের আশ্বাস দেন স্বয়ং হাসপাতালের তত্ত্বাবধায়ক। 500 বেডের যে আমাদের জনবল, এটা চাহিদা অলরেডি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এবং আমরা অনবরত কী করে 500 বেডের জনবল, সেটা হলো ডাক্তার, নার্স এবং হলো যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, প্রত্যেকে যাতে দ্রুতগতিতে আনা যায় এবং সে অনুযায়ী যাতে আমরা চিকিৎসা সেবা দিতে পারি, সেজন্য আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন প্রতিরক্ষা যোগাযোগ অব্যাহত রাখছি। সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা ফেনী জেনারেল হাসপাতালে যেন বাস্তবিক সেবা মিলে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।
বগুড়ার সারিয়াকান্দিতে শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। একদিনেই নদীতে বিলীন হয়েছে প্রায় 5 বিঘা কৃষিজমি। ভাঙন থেকে মাত্র 200 মিটার এলাকায় রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ, যা এখন হুমকিতে রয়েছে ভাঙনের। এটি ভেঙে গেলে 4 ইউনিয়নের লাখো এলাকাবাসী বন্যা কবলিত হবেন। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গেল কয়েকদিন ধরে যমুনার উজানে আতঙ্কিত আছেন বগুড়ার সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের গোদাখালী এবং ইছামারা গ্রামের মানুষ। কৃষকদের 3 ফসলি কৃষি জমি যমুনায় বিলীন হওয়া সহ প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ভাঙন। গেল সপ্তাহে মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 5 বিঘা কৃষি জমি বিলীন হয়ে যায় যমুনায়। অব্যাহত ভাঙনে আশঙ্কা আছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে পড়ার, যা প্লাবিত করবে বগুড়া জেলার বিভিন্ন উপজেলাকে। ফলে উপজেলা কামালপুর, ভেলাবাড়ি, চন্দনবাইশা এবং কুতুবপুর ইউনিয়নের লাখো এলাকাবাসী কবলিত হবে বন্যায়। 4-5 বিঘা একবারই চলে গেছে। আমার বাড়ি একবার না 3 বার করে ভাঙছি। এখন যে বাসার মধ্যে থাকি সেটা থাকার মতন কথা নাই। যেভাবে ভাঙতিছে আবার 2-1 দিন যদি ভাঙে, দেখা যায় যে 1 সপ্তাহের ভিতরে আর কি 500 চলে যেতে পারে। আমাদের যে এলাকা স্থায়ী গ্রোয়িং, এই এলাকার লোক স্থায়ী গ্রোয়িং চায়। স্থায়ী গ্রোয়িং দিলে আমার এলাকার জনসাধারণ একটু আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এদিকে নদী ভাঙন থেকে রক্ষা করতে একটি বড় প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। ইমার্জেন্সি ভাবে করতেছে, এটা তো ফিল্ডের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন উনি এটা দেখতেছে, যেখানে হয়তো স্পট কিছু না করলে ক্ষতিগ্রস্ত সেখানে করতেছে, এবং এরকম যদি হয় আবার করবে। পার্মানেন্ট করতে একটু সময় লাগবে, একটু কষ্ট করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে, আমরা কাজ করতেছি। ভাঙনের ভয় নয়, বরং নির্ভয় থাকবে বগুড়ার নদীপাড়ের মানুষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। মেহেরপুর ও নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলন আজ। দীর্ঘ 17 বছর পর মেহেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে সম্মেলনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন ও অ্যাডভোকেট কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এদিকে দীর্ঘ 11 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন। ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। ওমরা পালন করতে যাওয়া যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের দেশের মধ্যে ভ্রমণে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে একটি বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা। সংস্থাটি বলছে, সাধারণত যাত্রীরা 20 কেজি পণ্য চেক ইন ব্যাগেজে ও 7 কেজি পণ্য হাত ব্যাগেজে পরিবহনের সুবিধা পেয়ে থাকেন। তবে ওমরা যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীরা অতিরিক্ত 20 কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ওমরা পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট 40 কেজি চেক ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালত। শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন বলে রায়ে বলা হয়। আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে বলে জানায় আদালত। যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। রায় ঘোষণার শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের 11 জন বিচারক। তাদের মধ্যে 7 জনই ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন। এদিকে ফেডারেল আপিল আদালত রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, এটি বাস্তবায়ন করা হলে তা যুক্তরাষ্ট্র ও মার্কিন অর্থনীতিকে ধ্বংস করবে। রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণাও দিয়েছেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগদানে বিঘ্ন ঘটাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার দেশটি জানায়, আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়া হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO ও পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রায় 80 কর্মকর্তাও ভিসা বাতিলের মুখে পড়বেন। রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সিরিজটিতে জয় পরাজয়ের চেয়েও ভালো ক্রিকেট খেলার দিকে নজর দিচ্ছেন কোচ ফিল সিমন্স। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। তপ্তরোদে সিলেটের লাকাত্তুরায় ব্যাট হাতে ছড়ি ঘুরাচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা, আর ঠায় দাঁড়িয়ে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড দেখছেন তার মন্ত্র কতটা রপ্ত করতে পেরেছেন শিষ্যরা। টাইগারদের এই প্রস্তুতি নেদারল্যান্ডসের বিপক্ষে শনিবার প্রথম ম্যাচের জন্য, তবে সিরিজটিকে ছাপিয়েও নজর থাকছে এশিয়া কাপে। অবশ্য কোচ ফিল সিমন্স এত দূরে নজর রাখতে নারাজ। আপাতত সিরিজটিতে ভালো করতে চান তিনি, জানালেন দলের প্রস্তুতি নিয়েও। আমরা কঠোর পরিশ্রম করেছি, আশা করি ভালো কিছু হবে। আপাতত আমি এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ এই সিরিজের পর হবে। এটা আন্তর্জাতিক একটা দলের বিপক্ষে সিরিজ, তাই আমাদের নজরটাও এখানেই। এদিকে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশে এসেছেন ডাচদের দায়িত্ব নিয়ে, তাই সংবাদ সম্মেলনে এসেই করলেন স্মৃতিচারণ। অবশ্যই আমি মনে করি আমার ছেলেরা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা যদি নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগাতে পারি, তবে বাংলাদেশকে হারানোর শতভাগ সুযোগ আছে। বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতিও দেখছেন তিনি, তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কুক, তাই সিরিজ জয়েও আশাবাদী। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কিংবা সিরিজ জয়ের চেয়েও বেশি নজরে থাকবে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ছোঁয়ায় তামিম লিটনরা টি20 ব্যাটিংয়ে কতটা পরিবর্তন আনতে পারলেও সেটাই এখন দেখার অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV। প্রফেশনাল বক্সিংয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের টাইটেল জিতল বাংলাদেশ। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে AF বক্সিং প্রমোশনের আয়োজনে ভারতের লোকেশ দাঙ্গিকে হারিয়ে এই টাইটেল জেতেন বাংলাদেশের হাসান শিকদার। এশিয়ান কন্টিনেন্টাল সুপার লাইট ওয়েটে 10 রাউন্ডের খেলার 9ম রাউন্ডে নকআউট করে জয় ছিনিয়ে নেন হাসান। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। কথা ছিল বসুন্ধরায় ভারত, পাকিস্তান, তানজানিয়া, বাংলাদেশকে নিয়ে হবে প্রফেশনাল বক্সিং টুর্নামেন্ট, কিন্তু ভারতের সাথে একই প্ল্যাটফর্মে খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানানোয় শেষ মুহূর্তে আয়োজনটি হয়ে ওঠে বাংলাদেশ ভারতের লড়াই। সে লড়াইয়ে অতিথিদের একেবারে নাস্তানাবুদ করে ছাড়ে বাংলাদেশের বক্সাররা। 4টি আলাদা আউটেই ভারতের বিপক্ষে জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে এসবের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের এশিয়ান কন্টিনেন্টাল টাইটেল, যা বাংলাদেশের বক্সিং ইতিহাসেরই প্রথম। যদিও এ জয়ে কঠিন পথ পাড়ি দিতে হয় হাসানকে। প্রথম 2 রাউন্ড হাসান আধিপত্য বজায় রাখলেও পরের 5 রাউন্ডে অনেকটাই এগিয়ে যায় ভারতের লোকেশ। তবে 8ম রাউন্ডে আবারও ঘুরে দাঁড়িয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় হাসান, আর 9ম রাউন্ডে এসে একেবারে নকআউট করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশের এই ইয়াং টাইগার। এ জয়ে আবেগাপ্লুত হাসান দেশের জন্য ভবিষ্যতে আরো বড় কিছু করার স্বপ্ন দেখেন। হাসানকে আন্তর্জাতিক বক্সার হিসেবে তৈরি করা AF বক্সিং প্রমোশনের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার আসাদুজ্জামান মনে করেন, খুব শিগগিরই বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। আমার মনে হয় হাসান শিকদার সহ 3-4 জনকে নিয়ে যদি আমরা সেইভাবে ওয়ার্ক করতে পারি, আমরা 2027-এর মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাবো ডিরেক্টলি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।